প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমি অঙ্ক করিয়েছিলাম অনুশীলনী 16.2-এর 1, 2, 3 নম্বর অঙ্ক। এখন শুরু করব অনুশীলনী 16.2-এর 4 নম্বর থেকে। তো অনুশীলনী 16.2-এর 4-এ যে অঙ্কটি আছে সেটি হচ্ছে যে একটি বর্গাকার মাঠের বাইরে চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল 500 বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের এখানে যে মাঠটি আছে সেটি বর্গাকার। আমি একটু চিত্রে যাই। ধরো এটি হচ্ছে সেই বর্গাকার একটি মাঠ, এটা হচ্ছে মাঠ। এখন এই মাঠের বাইরে তোমার 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। হ্যাঁ, সব দিকেই 5 মিটার করে চওড়া। তো আমাদেরকে বের করতে হবে, এবং রাস্তার ক্ষেত্রফল এখানে আবার দেওয়া আছে, বের করতে হবে মাঠের ক্ষেত্রফল। তাহলে একটা জিনিস দেখো, তো আমরা কি করতে পারি, এখানে প্রথমে আমরা এখানে ধরে নিতে পারি যে মাঠের, যেহেতু বর্গাকার, মাঠের এক বাহুর দৈর্ঘ্য বা মাঠের দৈর্ঘ্য যদি আমরা ধরে নিই x, তাহলে তার ক্ষেত্রফল কি হবে? যেহেতু বর্গাকার, তার দৈর্ঘ্যের বর্গ, দৈর্ঘ্যের স্কোয়ার করলে আমরা তার ক্ষেত্রফল পাবো। তো শুরুতে আমরা এখানে ধরি একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য ধরলাম x মিটার। এক্ষেত্রে মাঠের ক্ষেত্রফল x স্কয়ার বর্গ মিটার। এরপর আমরা যেটা করব, দেখো যে এইখানে যে রাস্তার যে চওড়া সেটা দেওয়া আছে 5, তাহলে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কত হবে? আমরা লিখি যে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য। তাহলে আগে আমার এখানে দেখো যে নর্মালি আমার মাঠটাকে ধরেছি এখানে x, মাঠের প্রতিটা বাহুর দৈর্ঘ্য বা মাঠের দৈর্ঘ্য হলো x। এখন আমি রাস্তা সহ হিসাব করব। তাহলে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য মানে কি? এইখান থেকে এই পর্যন্ত, তার মানে এইখান থেকে এতটুকু, এই x, এটা এখান থেকে এই পর্যন্ত হলো 5 মিটার, এইটা যুক্ত হবে, আবার এই পাশেও 5 মিটার আছে, দুইটা যুক্ত হবে। তার মানে আমার মাঠের দৈর্ঘ্য ছিল x। আমি যখন রাস্তা সহ বের করবো তখন এই দৈর্ঘ্য বরাবর এই দিক দিয়ে আমি চিন্তা করি, তাহলে এদিকে এই 5 মিটার এটা যুক্ত হবে, আবার এখান থেকে এই পর্যন্ত 5 মিটার যুক্ত হবে। তার মানে হবে হলো ছিল x, যেহেতু রাস্তা সহ তার চওড়া এখানে 5 + 5 এত মিটার। উভয় পাশ থেকেই আমরা 5 মিটার করে বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে হবে x + 10 মিটার। এই হলো রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য। এখন আমরা কি করব? রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল বের করব। দেখো রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল x + 10 এর হোল স্কয়ার এত বর্গ মিটার। ক্লিয়ার? তো এখন আমাদের একটা জিনিস দেখো যে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল মানে হচ্ছে পুরো অংশ। সেখান থেকে যদি আমি মাঠের ক্ষেত্রফল বাদ দিই বা বিয়োগ করি, তাহলে আমার কি রাস্তার ক্ষেত্রফল থাকবে। তাহলে আমরা এখানে যেহেতু আমার প্রশ্নে রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি যে অতএব রাস্তার ক্ষেত্রফল এখানে দেখো রাস্তার ক্ষেত্রফল আমাদের হবে এই রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল থেকে আমরা বিয়োগ করব হলো মাঠের ক্ষেত্রফল x স্কয়ার এত বর্গ মিটার। তো আমরা এখন প্রশ্ন মতে কি লিখতে পারি? দেখো আমাদের এখানে রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 500 বর্গ মিটার, তাহলে প্রশ্ন মতে এইটার সমান আমরা লিখতে পারবো 500 বর্গ মিটার। তাহলে প্রশ্ন মতে x + 10 এর হোল স্কয়ার মাইনাস x স্কয়ার সমান 500। এইখানে দেখো ফর্মুলা a + b এর হোল স্কয়ারের সূত্র a² + 2ab + b স্কয়ার, এই সূত্র আমরা ভাঙাবো। তাই এখানে লাগছে x স্কয়ার প্লাস সূত্রে 2 ইন্টু x ইন্টু এখানে b হলো 10 প্লাস 10 এর স্কয়ার মাইনাস এখানে x স্কয়ার
সমান 500। এটা তোমরা ক্যালকুলেশন করে দেখো, এই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কেটে গেল, এখানে থাকে 20x, আর এখানে থাকে 100, এখানে থাকে 500, বা 20x ইকুয়ালস টু 500 মাইনাস 100। এরপরে পরের অংশটি হলো এখানে 20x সমান 400 বা x ইকুয়ালস টু 400 বাই 20, x ইকুয়ালস টু 20। তাহলে আমরা x এর মান পেলাম 20। আমাদের প্রশ্ন ছিল তোমার মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে আমরা এখানে মাঠের ক্ষেত্রফল ছিল হচ্ছে এখানে x স্কোয়ার বর্গমিটার। তাহলে আমরা এখানে লিখবো যে অতএব মাঠের ক্ষেত্রফল সমান x স্কোয়ার সমান 20 এর হোল স্কোয়ার সমান 400, এত বর্গ মিটার। এটাই অ্যান্সার। মাঠের ক্ষেত্রফল 400 বর্গ মিটার। তোমরা অঙ্কটি ভালোভাবে লক্ষ্য করো। এরপর আমরা এখন যাব পরবর্তী অঙ্কে। তার আগে অঙ্কটি মুছে দিই। আমাদের এখন যে অঙ্কটি আছে সেটি 5 নম্বর। এখানে আছে যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার। প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে? তো আমরা এই অঙ্কটি শুরু করতে পারি যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এখানে প্রস্থের 3 গুণ আছে। তাহলে আমরা শুরুতেই প্রস্থকে ধরে নিব। ধরি আয়তক্ষেত্রটির প্রস্থ x মিটার। তাহলে এখানে বলাই আছে যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ। তাহলে দৈর্ঘ্য হবে প্রস্থের 3 গুণ, অর্থাৎ আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 3x মিটার। আমাদের এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, এই জন্য আমাদেরকে লিখতে হবে যে অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য আছে 3x, প্রস্থ আছে x, এত বর্গ মিটার। এটাকে লেখা যায় 3x স্কোয়ার বর্গ মিটার। এখন এইটাও ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আবার তোমার বইয়ে এখানে দেওয়া আছে ক্ষেত্রফল 768 বর্গ মিটার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি প্রশ্ন মতে 3x স্কোয়ার ইকুয়ালস টু 768। এখান থেকে আমরা x এর মান বের করব 768/3, বা x স্কোয়ার ইকুয়ালস টু 256, বা x ইকুয়ালস টু, আমরা যদি বর্গমূল করি আমরা x এর মান পাবো 16। তোমরা বলতে পারো স্যার বর্গমূল করলে এখানে প্লাস মাইনাস দিবেন না। আমরা এখানে প্লাস মাইনাসটা আমরা কাউন্ট করবো না, এই কারণ এক্সটার পরিচয়টা কি? এক্স এর পরিচয় হচ্ছে এটা হলো দৈর্ঘ্য। কোনো কিছু দৈর্ঘ্য প্রস্থ এগুলো কখনো ঋণাত্মক হয় না, যার কারণে আমরা এখানে স্কিপ করলাম। এখানে সরাসরি আমরা x সমান 16 লিখলাম। তাহলে আমরা দেখো x এর মানটা পেয়ে গেছি। তাহলে x এর মান যদি আমরা পেয়ে যাই, আমরা এখান থেকে লিখতে পারি যে অতএব আয়তক্ষেত্রটির প্রস্থ সমান 16 মিটার এবং দৈর্ঘ্য 3 গুণ ছিল, তার মানে 3 × 16 বা 48 মিটার।
ক্লিয়ার? এই হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ। এখন আমাদের একটা বিষয় দেখো, যে প্রথমে একটা লাইন লেখা ছিল যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে আমাদের এখান থেকে আয়তক্ষেত্রের পরিসীমাকে বের করে নিতে হবে। অতএব আয়তক্ষেত্রটির পরিসীমা সমান, পরিসীমার সূত্র কি মনে আছে? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা সূত্র লিখতে পারি দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে 2 ইন্টু দৈর্ঘ্য এখানে আছে 48, প্রস্থ আছে 16 এত মিটার। তাহলে এখানে আমাদের আসবে এখন 814 64 মিটার। আবার এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে 128 মিটার। এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। কিন্তু আমার প্রথমে একটা শর্ত দিয়ে দেওয়া আছে যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে বর্গক্ষেত্রটির পরিসীমা বর্গক্ষেত্রটির পরিসীমা সমান 128 মিটার। লক্ষ্য করো, প্রশ্ন আমার প্রথম শর্তেই দেওয়া ছিল যে এখানে আয়তক্ষেত্রের পরিসীমা একটা বর্গক্ষেত্রের পরিসীমার সমান। এই জন্য আমরা লিখে দিলাম বর্গক্ষেত্রের পরিসীমা 128 মিটার। ওকে, আসলে আমার টার্গেটটা কি দেখো, যে এই বর্গক্ষেত্রের পরিসীমা আমরা পেয়ে গেলাম। আমাদেরকে লেখা আছে যে ওই বর্গক্ষেত্রটিকে 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে ওটাকে বাঁধতে হবে। তো আমাকে এখন কি করতে হবে, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। হ্যাঁ, কিন্তু আমি পেলাম হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে পরিসীমা থেকে আমি যদি এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। আমি যদি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য বের করতে পারি, তাহলে তা সেই এক বাহুর দৈর্ঘ্যকে স্কোয়ার করলে আমরা কি পেয়ে যাব, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। ওকে, এই পর্যন্ত আগে আমরা করি। তাহলে আমরা এখন বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে অতএব বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য কিভাবে বের করবো বলতো? বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, আমরা এক বাহুর দৈর্ঘ্য বের করবো। হ্যাঁ, সবসময় মনে রাখবা যে পরিসীমা মানে কি, এখানে বর্গক্ষেত্রের পরিসীমা মানে হচ্ছে বর্গক্ষেত্রের 4টা বাহু। হ্যাঁ, সমান 4টা বাহু, সমান 4টা বাহুর সমষ্টি হচ্ছে 128। এখন যদি আমি এক বাহুর দৈর্ঘ্য বের করতে যাই, তাহলে অবভিয়াসলি এটাকে 4 দ্বারা ভাগ করতে হবে। হ্যাঁ, এখানে তোমরা একটা ভুল করে থাকো অনেক সময়, যে তোমরা বর্গমূল করে দাও। আসলে ক্ষেত্রফল থেকে এক বাহুর দৈর্ঘ্য বের করতে হলে তখন তুমি বর্গমূল করবা। ক্ষেত্রফলকে বর্গমূল করলে এক বাহুর দৈর্ঘ্য পাবা বর্গক্ষেত্রের। আবার বর্গক্ষেত্রে ধরো তোমার পরিসীমা দেওয়া আছে, তখন কি করবা, বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া থাকলে তাকে 4 দ্বারা ভাগ করলে আমরা এক বাহুর দৈর্ঘ্য পাবো। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি 128/4 মিটার। এখানে লেখা যায় 32 মিটার। হ্যাঁ, এই হচ্ছে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে, এটা সরাসরি আমরা এটা স্কোয়ার করে দিই, এত বর্গ মিটার। ঠিক আছে? তো এটা আমরা যদি এখন ক্যালকুলেশন করি, সেটা কি হতে পারে, সেটা হবে হলো তোমার 1024 বর্গ মিটার। এই জায়গাটা আমরা পেয়ে গেলাম, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেছি। এখন আমাদেরকে কি করতে হবে, বর্গাকার পাথর দিয়ে এটা বাঁধতে হবে। এখন একটা জিনিস সবসময় মনে রাখবা, যে জায়গায় তুমি বর্গাকার পাথর হোক বা বর্গাকার টাইলস হোক, তুমি যদি এটা লাগাতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, যে জায়গায় লাগাবা সেই জায়গার ক্ষেত্রফল আগে বের করবা। তারপরে তুমি যা লাগাবা, যদি পাথর হয় বা টাইলস হয়, তাহলে একটা টাইলের কি করবা, তার ক্ষেত্রফল বের করবা। হ্যাঁ, তারপরে কি করবা, যে ওই যে জায়গায় তুমি টাইল লাগাবা, তুমি কি করবা, ওই জায়গার ক্ষেত্রফলকে তুমি ওই টাইলের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিবা। হ্যাঁ, তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার কতগুলো টাইলস দরকার। ওকে, তো আমরা এখন লিখবো, যেখানে দেখা হয়েছে দেখো প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর, তার মানে এখানে বর্গাকার পাথরের দৈর্ঘ্য হলো 40 সেন্টিমিটার। এইখানে আরেকটা কথা জরুরি, সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ যে জায়গার হিসাব করলাম,
সেখানে দেখো সব এককগুলো আমি মিটার ব্যবহার করেছি। এখন আমি যখন এই পাথরের দৈর্ঘ্য লিখবো 40 সেন্টিমিটার, এটাকে অবশ্যই আমাকে কি করতে হবে, মিটারে কনভার্ট করে নিতে হবে। তার মানে সব এককগুলো একই রকম হতে হবে। হ্যাঁ, তা আমরা এখন লিখবো যে বর্গাকার পাথরের দৈর্ঘ্য। আবার দেওয়া আছে একটি বর্গাকার পাথরের দৈর্ঘ্য 40 সেন্টিমিটার। তাহলে এইটাকে আমরা কি করব, মিটার বানাবো। তাহলে 100 দিয়ে ভাগ দিব, তাহলে এখানে লিখতে হবে মিটার, তাহলে 0.4 মিটার। ওকে, এখন বর্গাকার পাথরের দৈর্ঘ্য পেয়ে গেলাম, এখন ক্ষেত্রফল। অতএব বর্গাকার পাথরটির বা পাথরের ক্ষেত্রফল, পাথরের ক্ষেত্রফল আমরা সরাসরি এটার স্কয়ার করে দেব, এত বর্গ মিটারে ক্যালকুলেশন করলে আসবে 0.16 বর্গ মিটার। তাহলে আমরা পাথরের ক্ষেত্রফল পেয়ে গেলাম। আর জায়গার ক্ষেত্রফল আছে 1024 বর্গ মিটার। তাহলে আমাদের এই বর্গের ক্ষেত্রটি বাঁধতে মোট পাথর লাগবে কয়টি? তাহলে আমরা লিখি যে অতএব বর্গাকার ক্ষেত্রটি বাঁধতে মোট পাথর লাগবে, জায়গার ক্ষেত্রফল ছিল তোমার 1024, এটাকে ভাগ দেবো 0.16, এত টি লিখবো এখানে, এটা হতে পারে 6400 এত টি। তোমরা দেখো অঙ্কটি ভালোভাবে। তাহলে 6400 টি। তা বর্গাকার ক্ষেত্রটি বাঁধতে মোট পাথর লাগবে 6400 টি। এটাই ছিল আমার নির্ণয় উত্তর, যে প্রশ্নেই লেখা ছিল বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতগুলো পাথর লাগবে। তাহলে মোট পাথর লাগবে 6400 টি। তোমরা ভালোভাবে লক্ষ্য করো অঙ্কটি আরেকবার। তো আজকে যে নির্ধারিত সময় ছিল তাতে আমরা এই দুটি অঙ্ক করতে পারলাম। তোমরা এই দুটি অঙ্ক সুন্দরভাবে প্র্যাকটিস করবে। আগামী ক্লাসে আমরা পরবর্তী 6 নম্বর অঙ্ক থেকে বাকি অঙ্কগুলো করব। তোমরা অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে। আর আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।